নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানান উপদেষ্টা। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানের পার হতে চলল এক বছর। গেল বছরে ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গেল এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নতি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন ৫ আগস্টের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে। ৩ আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, ৫ আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয় কি আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নাই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে, চেষ্টা করতে হয়। মব ভায়োলেন্সে কোনো ছাড় নেই হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান নির্বাচন পর্যন্ত বিশেষ অভিযান চলবে। ভালো থাকেন, দোয়া করি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন 2 জন। সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনার নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডারের প্রসঙ্গ। অলিউল রনির রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গতকাল সাক্ষী খোকনচন্দ্র বর্মণের জবানবন্দিতে শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। এ মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে জবানবন্দি দেন আব্দুল্লাহ আল ইমরান ও পারভিন নামের আরও 2 সাক্ষী। তাদের দেয়া বক্তব্যে উঠে আসে শেখ হাসিনার নো রিলিজ ও নো ট্রিটমেন্ট অর্ডার, যার ফলে অঙ্গীন হয়ে পড়েন তারা। নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ সময় সাক্ষীরা আদালতে জুলাই আন্দোলনের চিত্র তুলে ধরে শেখ হাসিনা সহ তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 6 আগস্ট। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন আসামি পক্ষ থেকে। তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে। আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব। এদিকে জুলাই আন্দোলনের কোনো মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2 দিনে এখন পর্যন্ত 3 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। স্ট্রোক করে মারা গেছেন সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিএমএইচে জানাজা শেষে দাফন করা হয় নিজ গ্রাম হাটহাজারীর ধলইয়ে। আরও জানাচ্ছেন একে আজাদ। মামলার হাজিরা দিতে গিয়ে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে উঠেছিলেন হারুন, কিন্তু দুপুরে আদালত প্রাঙ্গণে না যাওয়ায় গেস্ট হাউসে খোঁজ নিলে তাকে রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। শোকাহত তার স্বজনরা। স্ট্রোক করে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণার কথা জানিয়েছেন তার আত্মীয় চিকিৎসক নজিবুন নাহার। যতটা মনে হচ্ছে দেখে যে আসলে স্ট্রোকের তো আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ পাশে বসে থাকলে দেখা যায় যে সে অনেকে জানতেও পারে না যে সে একটা পেশেন্ট চলে গেল। ওনাকে দেখলাম উনি তো বমি করে, ওনার বমিটা বালিশের মধ্যে পড়ে আছে, কালো মানে কফি টফি খাইছে, আর পাশে ইনসুলিন গুলো আছে দেখলাম অনেকগুলো এমপুল। আমার যেটা ধারণা আমি অনুমান করতে পারতেছি, উনি আমাকে আগেও একদিন বলেছিলেন যখন ওনার সাথে মিটিং করছি 1 সপ্তাহ আগে, ওনার প্রায়
প্রায় হাইপো হয়ে যায়। তো আমি বলছি আমারও হাইপো হলে আমি মিষ্টি খাই বা বিস্কুট খাই। উনি ইনসুলিন নিতেন, কিন্তু এখন যেটা দেখলাম ওনার বডির পাশে ইনসুলিন 4-5টা আছে, সিরিঞ্জ আছে, ওনার হাইপোই হয়েছে। বিকেলে চট্টগ্রাম সিএমএইচে জানাজা শেষে হাটহাজারীর নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হন সাবেক এই সেনাপ্রধান। তো আমরা এলাকাবাসী ওনার জন্য আসলে মর্মাহত, কারণ ওনার মতো মানুষ এবং ওনার মতো আসলে বিরল। উনি খুব সহজ প্রকৃতির লোক ছিলেন, উনি সেনাপ্রধান ছিলেন, ওনার কাছে কোনো গর্ব ছিল না। ওনার কাছে যে কোনো সময় এলাকার লোক যে কোনো সময় ওনার সাথে দেখা করতে গেছে, উনি যে তাকে সাড়া দিছে। বীর প্রতীক এম হারুনুর রশিদের জন্ম 1947 সালে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান। 1947 সালের 31 আগস্ট হাটহাজারীর কাঠিরহাটের দলই গ্রামে তার জন্ম। বাবা ডাক্তার মাহমুদুল হক এবং মা জোরেনা বেগম। 1964 সালে জাহানপুর হাই স্কুল থেকে এসএসসি এবং 1969 সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে পাশ করেন এইচএসসি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃত স্বরূপ বাংলাদেশ সরকার থেকে ভূষিত হন বীর প্রতীক খেতাবে। 2000 সালের 24 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন হারুনুর রশিদ। একই সঙ্গে পান লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি। পরে 2002 সালের 16 জুন তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এবং ডেস্টিনি গ্রুপের সভাপতি হিসেবে কাজ শুরু করেন। ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন তার মৃত্যুতে শোক জানিয়েছেন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। জুলাই মানেই রক্তের স্মৃতি, আর অগাস্টের 4 তারিখ সেই রক্তস্নাত রাজপথের সন্তান মুগ্ধকে স্মরণ করে স্মৃতিকে স্থায়ী রূপ দিল একটি কাঠামো, মুগ্ধ মঞ্চ। প্রধান অতিথির বক্তব্যে প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের বীজ উপড়ে রাষ্ট্রকে বদলানোই এখন প্রধান লক্ষ্য। রক্তাক্ত জুলাইয়ে গেল বছর উত্তরার রাজপথে গুলিতে প্রাণ হারানো মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার স্মৃতি ধরে রাখতেই দুপুরে উদ্বোধন করা হয় মুগ্ধ মঞ্চ। সকাল 11:30টায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উত্তরার রবীন্দ্র সরোবরে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি, সংবিধানের প্রশ্ন আর পুলিশি সহিংসতার সমালোচনা। সভাপতিত্বে ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। চাইলে তো আমরা সিটি কর্পোরেশন থেকে ইজিলি করতে পারি, কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান কেন হবে? যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্ল্যানটাই আমরা এন্ডোর্স করব। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। তিনি বলেন, রাষ্ট্র নিজেই যখন ভেঙে পড়ে তখন শিশু কিশোরেরা উঠে আসে পথ দেখাতে। আপনারা গত বছরের জুলাইকে আরো বাঁচিয়ে রেখেছেন, জুলাই থাকবে, এটা মনে করিয়ে দেবে যে কোনো স্বৈরাচারী ব্যবস্থা, সরকার তো বটে, কোন স্বৈরাচারী ব্যবস্থা, ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না। উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের বড় ভাই মীর মাহফুজুর রহমান স্নিগ্ধ। উদ্বোধনী আয়োজনে এনসিপি নেত্রী বলেন, মুগ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়তেই গড়ে উঠেছে এই মঞ্চ, এই সংগ্রাম। অনুষ্ঠান শেষে রিকশা চালকদের উদ্যোগে শহীদদের স্মৃতিতে বের হয় প্রতীকী রিকশা র্যালি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। কারফিউ, ইন্টারনেট বন্ধ, রক্তাক্ত রাজপথ, তবুও থামেনি পদচারণা। ফিরে তাকালে দেখা যায় 2024 সালের এই 4 অগাস্টেই ঠিক হয়েছিল আন্দোলনের গন্তব্য। সেই দিনই রাজধানীতে ঘোষণা এসেছিল মার্চ টু ঢাকা। কোথাও মৃত্যু, কোথাও শোক, আর সর্বত্র প্রতিরোধ। ঢাকার রাজপথ, বিভাগীয় শহর, এমনকি প্রত্যন্ত মফস্বল, চারদিকে একটি স্লোগান, একটি দাবি। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। 4 আগস্টের সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, তবে দুপুর গড়াতেই বদলে যায় দৃশ্য। দোকানপাট বন্ধ, থমকে গণপরিবহন, মোবাইল, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের সব সেবাও বন্ধ। বিকেল গড়াতেই রাজধানী ঢাকা সহ সারা দেশে জারি হয় কারফিউ। সরকার ঘোষণাও দেয় 3 দিনের সাধারণ ছুটির। সেদিন ফার্মগেটে একাদশ শ্রেণীর ছাত্র গোলাম নাফিসকে গুলি করে হত্যা করে পুলিশ। রিকশায় করে রক্তাক্ত দেহ নিয়ে ছোটার দৃশ্য ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে দেশ। ঢাকা মেডিকেল কলেজ থেকে নিহত 4 জনের মরদেহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে গেলে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা নিজেরাই হলের তালা ভেঙে ঘোষণা দেয়, এবার চূড়ান্ত গণ অভ্যুত্থান।
সেদিন রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব প্রায় প্রতিটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে ছাত্র জনতা। আর পুলিশের পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রলীগ আশ্রয় নেয় মেডিকেল ভবনে। আর হাসপাতাল প্রাঙ্গণে আগুনে পুড়ে যায় প্রায় 24টি গাড়ি। সেদিন দেশের 20টিরও বেশি জেলায় নিহত হন অন্তত 93 জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে অবৈধ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার গঠনের। টিআইবি জানায়, অহিংস ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে পরিকল্পিত সহিংসতার দিকে ঠেলে দেয়া হয়েছে। এদিকে সেদিন ঢাকার বাইরে লক্ষ্মীপুর, পাবনা, ফেনী, সিরাজগঞ্জ, মাগুরা, সিলেট সহ প্রায় প্রতিটি জেলায় সংঘর্ষে নিহত হন আরও অনেকেই। পরদিন 5 আগস্ট লাখো মানুষের পদচারণায় মুখর হয়েছিল রাজপথ। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা। উল্লাসে ঘর ছেড়ে রাস্তায় নামে সব শ্রেণী পেশার মানুষ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে গড়ে উঠেছিল জামালপুরের পল্লী উন্নয়ন একাডেমি। তবে জনবল না থাকায় প্রতিষ্ঠানটি চালু করা যায়নি আজও। ফলে প্রশ্ন উঠেছে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে। উন্নয়ন প্রকল্পে ব্যয় হওয়া অর্থের অপচয় রোধে তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুল্লাহ আল্লুমানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। জামালপুরের মেলান্দহে 50 একর জমিতে গড়ে তোলা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি। 131 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি প্রতিষ্ঠান। তবে নেই কার্যক্রম, নেই জনবল। নির্মাণের 3 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি কোনো কাজ। প্রশ্ন উঠছে পরিকল্পনার বাস্তবতা নিয়ে। 2016 সালে প্রকল্প অনুমোদনের পর শুরু হয় নির্মাণ কাজ। 2022 সালে নির্মাণ শেষে ভবনটি হস্তান্তর করা হয়। লক্ষ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা। অথচ 3 বছর ধরে ভবন খালি। এখন দীর্ঘদিন হয়ে গেল এই একাডেমির কোনো কার্যক্রম নাই। এখানে প্রতিষ্ঠানটা দিছে, প্রতিষ্ঠানটা ঠিক মতো চালু হইতেছে না। তদারকির অভাবে এবং সঠিক যত্নের অভাবে আমাদের পরিবেশটা আসলে ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। শেখায়ও না, আমাদেরকে ডাকেও না, শুধু বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানে 110টি পদ অনুমোদিত থাকলেও এখন পর্যন্ত কেবল মহাপরিচালকের পদ পূর্ণ, বাকি সব পদ পড়ে আছে শূন্য। জনবল সংকট যদি কাটিয়ে ওঠা যায়, নিয়োগ করা যায়, তাহলে যে উদ্দেশ্যে এই একাডেমিকে প্রতিষ্ঠা করা হয়েছে সেই উদ্দেশ্যে সফল হবে এবং এত অঞ্চলে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। প্রতিষ্ঠানটি চালু হলে নারীরা হস্তশিল্প, সেলাই, কৃষিকাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা গড়ার সুযোগ পাবেন। বদলে যাবে একটি জনপদের ভবিষ্যৎ। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগাদা দিলেন বিশ্লেষকরা। সিরাজুমনির শুভ, নাগরিক। 7 কলেজ সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব। 7 কলেজের বিভাগ ও আসন সংখ্যা চূড়ান্ত না হলেও এই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শেষ করা হবে বলেও জানায় ইউজিসি। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জানান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। সরকারি 7 কলেজকে বিজ্ঞান, কলা ও মানবিক, বাণিজ্য এবং আইন ও বিচার এই 4 ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা পরিচালনা হবে। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে ইউজিসি সদস্য তানজিমউদ্দিন খান বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা চাই মোর অ্যাপ্লাই ডিসিপ্লিন সেগুলোকে বিবেচনা নেয় এবং যারা বিশেষজ্ঞ কমিটি থাকবেন এই বিষয়ে কাজ করেন, আমি নিশ্চিত তারা এই বিষয়গুলোকে যথেষ্ট বিবেচনায় নিয়ে খুবই যৌক্তিকভাবে
তাদের কাজগুলো সম্পন্ন করবে। সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। উপাচার্য ও প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যায়েও চালু থাকবে বলে জানানো হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। সময়, বাজেট বা আয়োজনে সীমাবদ্ধতা, তবুও ভালোবাসায় অপূর্ণতা যেন না থাকে। তাই স্বপ্নের বিয়ের ফটোশুটে দম্পতিদের সেকেন্ড চান্স দিয়েছে বার্জার লাক্সারি সিল্ক। মালদ্বীপের মনোমুগ্ধকর প্রেক্ষাপটে ধারণ করা সেই মুহূর্তগুলোর প্রদর্শনী ছিল সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের গ্র্যান্ড প্রিমিয়ারে। প্রতিযোগিতায় নির্বাচিত 5 দম্পতির গল্প তুলে ধরা হয়েছে নাটকীয় আয়োজনে, যা প্রচার হবে দীপ্ত টিভিতে 8, 15 ও 22 আগস্ট রাত 9:30টায়। এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়ে অনন্য অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী ও বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী সেপ্টেম্বর থেকে স্কুল ফিডিং প্রকল্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরে এক মতবিনিময় সভায় জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, দেশের 162টি উপজেলার প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচির আওতায় আসবে। ইতোমধ্যে প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সব কাজ শেষ হলে চালু করা হবে স্কুল ফিডিং। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং প্রকল্প হাতে নিয়েছি। সারা দেশের 150টা উপজেলার সবগুলো স্কুল এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। পানিতে টইটুম্বুর রাঙামাটির কাফতাই হ্রদ। পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় মঙ্গলবার সকাল 10টায় কাফতাই বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হবে, জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে। বর্তমানে 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি মুহূর্তে প্রায় 32,000 কিউসেক পানি যাচ্ছে বঙ্গোপসাগরের পথে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে কর্তৃপক্ষ। পানি আরও বাড়লে বাড়তে পারে গেট খোলার পরিমাণও। আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 68 জন আফ্রিকান শরণার্থী ও অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 74 জন। ডুবে যাওয়া নৌকাটিতে 1.5 শতাধিক অভিবাসী ছিলেন এবং নিহতরা সবাই আফ্রিকান। রোববার জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ডুবে যাওয়া নৌকাটিতে 154 জন ইথিওপীয় যাত্রী ছিলেন। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। দুর্ঘটনায় 12 জন বেঁচে আছেন। খানফার জেলায় 54 জনের মৃতদেহ উপকূলে ভেসে এসেছে এবং অন্য একটি স্থানে আরও 14টি মরদেহ উদ্ধার করা হয়। খেলার খবর। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনের স্ট্যাম্প উড়িয়ে দিয়েই ভারতকে নাটকীয় জয় এনে দিলেন ভারতীয় পেসার। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ হাতে জমিয়েও ছক্কা বানিয়ে দিয়ে বিপর্যয় ডেকে আসা সিরাজই শেষ পর্যন্ত ভারতের নায়ক হলেন। খলনায়ক হতে হতেও সিরাজ নায়ক হলেন। 5 উইকেট নিয়ে ভারতকে 6 রানে জিতিয়ে অ্যান্ডারসন তেন্ডুলকার সিরিজ ড্র করে শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল 35 রান, ভারতের 4 উইকেট। দর্শক ঠাসা ওভালে দিনের 10 ওভারে অ্যাটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডকে 367 রানে অল আউট করে দিলেন সিরাজ। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।